আচ্ছা, তাহলে শুরু করা যাক। আজকের আলোচনায় আমরা এমন ৯টা দারুণ শব্দ শিখব যেগুলো আমাদের কথা বলার ধরনটাই একদম পাল্টে দিতে পারে। একবার ভাবুন তো, মাথায় যদি একটা টুল কিট থাকে যেটা দিয়ে যে কোনো সিচুয়েশনকে আরও পরিষ্কারভাবে বোঝানো যায়, কেমন হয়? আজকে আমরা ঠিক সেই টুল কিটটাই বানাবো। কিন্তু একটা সমস্যা আছে, তাই না? কঠিন শব্দ শিখলেও প্রায় তো আমরা ভুলে যাই। তো আজকের মূল প্রশ্নটাই হলো, কিভাবে একটা শব্দকে এমনভাবে মনে রাখা যায় যাতে দরকারের সময় ঠিকঠাক মনে পড়ে। এই পুরো আলোচনাটা কিন্তু সেই সমস্যারই একটা সমাধান। আমরা শুধু শব্দের মানেই জানব না, বরং সেগুলো মনে রাখার কিছু মজার কৌশলও শিখব। সুবিধার জন্য আমরা শব্দগুলোকে ৩টা দলে ভাগ করেছি। আমাদের প্রথম গ্রুপটা হলো কাজ এবং কর্তব্য নিয়ে। এই শব্দগুলো শুনলেই কেমন যেন শক্তি, দায়িত্ব আর একটা সীমানার কথা মাথায় আসে। চলুন দেখে নিই প্রথম শব্দটা কি। আমাদের প্রথম শব্দটা হলো ইম্প্যাল। এর মানে হলো ভেতর থেকে একটা তীব্র চাপ অনুভব করা বা কাউকে কোনো কিছু করতে একরকম বাধ্য করা। যেমন স্লাইডের এই উদাহরণটা দেখুন। দারিদ্র্যের মতো একটা পরিস্থিতি মানুষকে এমন সব কাজ করতে চালিত করতে পারে যা হয়তো তারা সাধারণ অবস্থায় চিন্তাও করতে পারত না। এটা আসলে একটা বেশ শক্তিশালী চালিকা শক্তি। এখন আসল মজাটা হলো এই শব্দটা মনে রাখার কৌশলে। দেখুন, ইম্প্যাল শব্দটা শুনতে কিন্তু অনেকটা আই অ্যাম কম্প্যালডের মতো, যার মানে হলো আমি বাধ্য। সো যখনই ইম্প্যাল শব্দটা মাথায় আসবে, সাথে সাথে ভাববেন আই অ্যাম কম্প্যাল টু ডু দিস, মানে আমি এটা করতে বাধ্য। কি একদম সহজ না ব্যাপারটা? আমাদের পরের শব্দটা হলো ইনকামবেন্ট। এর মানে হলো এমন কোনো দায়িত্ব যেটা পালন করাটা জরুরি বা আবশ্যক। যেমন এই উদাহরণটাতে বলা হয়েছে যে দেশের আইন মেনে চলাটা প্রত্যেক নাগরিকের জন্য ইনকামবেন্ট, মানে এটা তাদের কর্তব্য। তো ইনকামবেন্ট শব্দটা দায়িত্বের সাথে একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। আর এটা মনে রাখার কৌশলটা তো আরও মজার। ইনকামবেন্ট শব্দটাকে একটু ভেঙে ভাবুন তো। ইনকামবেন্ট মানে যারা ইনকাম করে তাদের তো অফিসের সব দায়িত্ব পালন করতেই হয়, তাই না? আর বসের সামনেও একটু বেন্ড বা ঝুঁকে থাকতে হয়। সুতরাং ইনকামের জন্য দায়িত্ব পালন করাটাই ইনকামবেন্ট। এই গ্রুপের শেষ শব্দটা হলো ইনফ্রিঞ্জ। এর একদম সহজ মানে হলো কোনো সীমানা বা অধিকার লঙ্ঘন করা। যেমন ধরুন, কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো, মানে তার প্রাইভেসিকে ইনফ্রিঞ্জ করা। মূল কথাটাই হলো কোনো নিয়ম বা সীমানা ইচ্ছে করে পার করা। আর এটা মনে রাখার কৌশলটা তো দারুণ। ইনফ্রিঞ্জকে মনে রাখতে ভাবুন ইন আ ফ্রিজ। ধরুন আপনি অনুমতি না নিয়ে কারো বাড়িতে ঢুকে সোজা তার ফ্রিজ খুলে খাবার খাচ্ছেন। এটা তো এক ধরনের সীমানা লঙ্ঘন, তাই না? ঠিক এভাবেই ইনফ্রিঞ্জ মানে হলো নিয়ম বা অধিকার ভেঙে ফেলা। বেশ, চলুন এবার পরের গ্রুপে যাই। এই গ্রুপের শব্দগুলো আমাদের চলার পথের নানা বাধা আর আমাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে। জীবনে তো আমরা হরহামেশাই এই দুটো জিনিসের সামনে পড়ি। আমাদের প্রথম শব্দ ইম্পেডিমেন্ট। এর সহজ মানে হল বাধা বা প্রতিবন্ধকতা। এটা কোনো শারীরিক বাধাও হতে পারে, আবার কোনো কাজের উন্নতিতে বাধাও হতে পারে। যেমন এই উদাহরণে ভারী তুষারপাতটা ছিল ভ্রমণের পথে একটা বিরাট ইম্পেডিমেন্ট। এটা মনে রাখার উপায়টাও খুব সোজা। ইম্পেডিমেন্ট শব্দটার মাঝখানে দেখুন পেডি অংশটা আছে, যেটা ল্যাটিন ভাষায় পা বোঝায়। এখন পায়ে যদি কোনো বাধা থাকে তাহলে হাঁটতে তো কষ্ট হবেই, তাই না? সুতরাং ইম্পেডিমেন্ট মানেই হলো কোনো কাজে বাধা। এর পরের শব্দটা হলো মিগার। এর মানে হলো পরিমাণে খুবই কম বা যা দরকার তার চেয়েও কম। যেমন অল্প খাবার, কম বেতন, এই সবই মিগার। এই স্লাইডের উদাহরণটার মতোই পরিবারটা তাদের মিগার বা সামান্য আয় দিয়ে কোনো মতে টিকে থাকার লড়াই করছিল। মেগার শব্দটাকে মনে রাখার জন্য ভাবুন মেয়ের ঘর বা শুধু ঘর। যার সম্পদ বলতে খালি একটা ঘর আছে, তার অবস্থা আসলেই তো মিগার, মানে খুবই নগণ্য। তো মূল কথাটা হলো মিগার মানে খুবই কম। এই গ্রুপের শেষ শব্দটা একটু অন্যরকম, জন্ডিসড। এর মানে হলো কোনো বিষয়ে একটা তিক্ত বা নেতিবাচক মনোভাব থাকা, বিশেষ করে অতীতের কোনো খারাপ অভিজ্ঞতার কারণে। যেমন ব্যবসায় বারবার ব্যর্থ হওয়ার পর নতুন কোনো সুযোগ নিয়েও কারো দৃষ্টিভঙ্গি জন্ডিসড হয়ে যেতে পারে। আর এটা মনে রাখাটা তো খুবই সহজ। জন্ডিসড শব্দটা এসেছে জন্ডিস বা জন্ডিস রোগ থেকে। জন্ডিস হলে কি হয়? রোগীর চোখ হলুদ হয়ে যায় আর সে সবকিছুই কেমন যেন হলুদ দেখে। ঠিক তেমনি জন্ডিসড ভিউ মানে হলো কোনো কিছুকে খারাপ বা নেতিবাচক দৃষ্টিতে দেখা। এবার আমরা চলে এসেছি আমাদের একেবারে শেষ গ্রুপে। এই শব্দগুলো মানুষের চরিত্র, আচরণ আর তাদের জীবনযাপন নিয়ে। চলুন দেখি এই শব্দগুলো কি এবং কিভাবে এগুলো আমাদের কাজে লাগতে পারে। আমাদের প্রথম শব্দ ইম্প্যাটিনেন্ট।
এর মানে হল অভদ্র বা বেয়াদবি করা, বিশেষ করে এমন কারোর সাথে যাকে সম্মান দেখানো উচিত। যেমন শিক্ষকের সাথে কোনো ছাত্র যদি অভদ্র মন্তব্য করে তাহলে সেটা হবে একটা ইম্প্যাটিনেন্ট আচরণ। এটা মনে রাখার জন্য ইম্পার্টিনেন্ট শব্দটাকে ভাবুন ইমপ্রপার টেনেন্ট বা অভদ্র ভাড়াটিয়া। যে ভাড়াটিয়া বাড়ির মালিককে কোনো সম্মান দেখায় না বা খারাপ ব্যবহার করে, সে হলো একজন ইম্পার্টিনেন্ট ভাড়াটিয়া। কি দারুণ কৌশল, তাই না? এরপরের শব্দটা হল ইনঅ্যাডভার্টেন্ট, মানে অনিচ্ছাকৃত বা অজান্তে হয়ে যাওয়া কোনো ভুল। এটা ইচ্ছে করে করা হয়নি। যেমন এই উদাহরণে বলা হয়েছে, ফর্মটা পূরণ করার সময় যে ভুলটা হয়েছিল সেটা ছিল ইনঅ্যাডভার্টেন্ট বা অনিচ্ছাকৃত। এটা মনে রাখার জন্য ইনঅ্যাডভার্টেন্টকে ভাবুন ইন প্লাস অ্যাডভার্টাইজিং। খেয়াল করে দেখবেন অনেক সময় বড় বড় বিজ্ঞাপনেও কিন্তু ছোটখাটো অনিচ্ছাকৃত ভুল থেকে যায়, যেটা হয়তো প্রথমে কেউ খেয়াল করে না। এই ভুলগুলোই হল ইনঅ্যাডভার্টেন্ট এরর। আর আমাদের আজকের শেষ শব্দ হল এটিনারেন্ট। এর মানে হল এমন একজন মানুষ যার কোনো নির্দিষ্ট থাকার জায়গা নেই এবং সে কাজের জন্য বা জীবন ধারণের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়। যেমন ধরুন একজন ভ্রাম্যমান গায়ক বা একজন যাযাবর। আর এই শব্দটা মনে রাখতে ভাবুন টিন অন রেন্ট। ভ্রাম্যমান মানুষজন প্রায়ই টিনের তৈরি অস্থায়ী বাড়িতে ভাড়ায় থাকে, তাই না? আর কিছুদিন পরপর জায়গা বদল করে। সুতরাং আইটিনারেন্ট মানে হল ভ্রমণকারী বা ভ্রাম্যমান। দারুণ! আমরা কিন্তু 9টা একদম নতুন শব্দ শিখে ফেললাম। চলুন তো খুব তাড়াতাড়ি একবার রিভাইজ করে ফেলি। ইম্পেল মানে চালিত করা, ইনকামবেন্ট মানে কর্তব্য, ইনফ্রেঞ্জ লঙ্ঘন করা, ইম্পিডিমেন্ট হল বাধা, মিগার মানে খুবই সামান্য, জন্ডেস্ট মানে হতাশাবাদী দৃষ্টিভঙ্গি, ইম্পার্টিনেন্ট অভদ্র, ইনঅ্যাডভেন্টেন্ট হল অনিচ্ছাকৃত, আর সবশেষে আইটিনারেন্ট মানে ভ্রাম্যমান। এই তো তৈরি হয়ে গেল আমাদের নতুন শব্দ ভাণ্ডারের টুলকিট। মনে রাখতে হবে, একটা সঠিক শব্দ কিন্তু একটা সাধারণ বাক্যকে অসাধারণ করে তুলতে পারে আর নিজের চিন্তাভাবনাকে আরও স্পষ্টভাবে প্রকাশ করতে সাহায্য করে। এখন প্রশ্ন হলো, এই যে নতুন শব্দগুলো শেখা হলো, এর মধ্যে কোনটা পরের আলোচনায় প্রথম ব্যবহার করা যেতে পারে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।